রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। দেখো, আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর তোমাদের যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে আমরা যে স্কুলগুলো আলোচনা করছি, সেই আলোচনার আজকের যে 5 নম্বর স্কুলটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে, 5 নম্বর স্কুলটার আমরা আলোচনা করব, তাই তো? তাহলে ক্লাস 10-এর যে 5 নম্বর স্কুল, সেই 5 নম্বর স্কুল আমরা আজকে আলোচনা করব। দেখো, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নের আলোচনায়। প্রথম প্রশ্ন কি বলা আছে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো, অলৌকিক ঘটনাটা কি? তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। তপনের নামে প্রকাশিত গল্পের একটি লাইনও তার নিজের লেখা নয়। বাড়িতে কবি সাহিত্যিক হিসাবে তপনের পরিচিতি, নাকি এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হওয়া? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। এই ঘটনাটাই তার কাছে অলৌকিক মনে হয়েছে, তপনের কাছে। পরের প্রশ্ন কি আছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির ছদ্মনাম হলো। কবির ছদ্মনাম কি? মনে রাখবে, কুন্তক হচ্ছে কবির ছদ্মনাম। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একজন। কে সে? অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখেছেন অন্নদাশঙ্কর রায়। ঠিক আছে। পরের প্রশ্ন, মায়ার বাঁধনে বেঁধেছ আমায়। এখানে বাঁধন, দেখো, বাঁধন হচ্ছে আর বেঁধেছ, এই দুটো একই ধাতু থেকে। দেখো, বয়চন্দ্রিকার ধ, এই যে শব্দটা, এটা একই ধাতু থেকে, এই দুটো শব্দ বাঁধন আর বেঁধেছ একই ধাতু থেকে সৃষ্টি। আর বেঁধেছ হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়ার করণ যখন একই ধাতু থেকে সৃষ্টি হবে, তাকে আমরা কি বলবো? সমধাতুজ করণ। অর্থাৎ কি, বাঁধনের দ্বারা, বাঁধনের দ্বারা বেঁধেছ, তাহলে এটা করণ কারক। তাহলে করণ এবং ক্রিয়া যখন একই ধাতু থেকে সৃষ্টি হবে, তখন তাকে আমরা কি বলবো? সমধাতুজ করণ। বোঝা গেল? আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। কি বলছে দেখো, দুয়ের দাগে যে প্রশ্নগুলো দেখো, কি বলছে? তার যে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কোন ঘটনা সবচেয়ে অপমানের? কোন ঘটনাটা সব থেকে অপমানের? যখন নিজের লেখা পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে হয়, এর থেকে দুঃখের, এর থেকে অপমানের আর কিছু নেই। তপনকে এখানে নিজের লেখা পড়তে বসে তার মেসোর লেখা লাইন পড়তে হয়েছিল, এটাই দুঃখের অপমানের বলা হচ্ছে। আমরা ভিখারি 12 মাস। আমরা 12 মাস ভিখারি কেন? কারণ আমাদের কোথাও কিছু নেই, আমরা লোকে দৌড়ে দৌড়ে ফিরেছি। হ্যাঁ, আমাদের কোথাও কিছু না থাকার জন্য আমরা কি 12 মাস ভিখারি। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের থাকার জায়গা নেই, আমাদের ইতিহাসে আমাদের কোনো স্থান নেই। আমরা 12 মাস খেতে পাই না, দৌড়ে দৌড়ে ঘুরি, তাই আমরা ভিখারি। আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিগন্তে কি ঘটছিল? পশ্চিম দিগন্তে যখন প্রদোষকাল, তখন কি হচ্ছিল? গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে আসছিল আর দিনের অন্তিমকাল ঘোষণা করছিল। সেই আঘাতই নাকি তার মৃত্যু। কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে? ওই যে অসাবধানতাবশত বুকে কলম ফুটে গিয়ে তার মৃত্যু হয়, এই কথা বলা হচ্ছে। আচ্ছা, পরে দেখো, পরের দুটো প্রশ্ন সমাস থেকে রয়েছে, এগুলো সব সমাস থেকে। দিগু কথাটির অর্থ কি? আমরা এর পরের যে সাবমেটিভ থাকবে সেখানে পড়বো। দিগু কথার অর্থ হচ্ছে দুই গরুর সমাহার। হ্যাঁ, তো এই ব্যাকরণে কোন প্রসঙ্গে এটি ব্যবহৃত হয়? সমাহার শব্দে ব্যবহৃত হয়। সমাহার অর্থাৎ একসঙ্গে অনেকগুলোর সমষ্টি বোঝাতে ব্যবহার করা হয়। যাই হোক, এই যে 2-5 এবং 2-6, এইগুলো তোমাদের এই সাবমেটিভে না করলেও চলে, কারণ হচ্ছে এগুলো সমাস থেকে আমরা পরের, এবারে তোমাদের কারক থাকে ফার্স্ট সাবমেটিভে, সেকেন্ড সাবমেটিভে তোমাদের সমাস থাকে। তাহলে এই দুটো এখানে আলোচনা আর বেশি করছি না। পরের প্রশ্ন দেখো, চলে যাও। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। তপন কি পড়ছিল? তপন নিজের লেখা গল্প, প্রথম দিন গল্পটা পড়ছিল, সে নিজের লেখা গল্পই পড়ছিল, কিন্তু তার মাথায় ঢোকে না যে সে কি পড়ছে। কেন মাথায় ঢোকে না? দেখো, কেন তার মাথায় ঢোকেনি? তার মাথায় না ঢোকার কারণই হচ্ছে যে তপন জানতো সে কি লিখেছে, সে তো জানে যে তার ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে তপন লিখেছে, কিন্তু যখন গল্পটা ছাপানো হয় তখন সে দেখছে, পড়তে বসে দেখছে যে তার লেখা একটাও লাইন নেই। তখন তার মাথায় সেটা ঢোকে না যে সে কি পড়ছে, কারণ মেসো তার নিজের পাকা হাতে কারেকশনের নাম করে আগাগোড়া বদলে ফেলেছেন। তাই বলা হচ্ছে যে সে কি লিখছে তার মাথায় ঢোকে না, সে কি পড়ছিল তার মাথায় ঢোকে না। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা বলতে কাদের কথা বলানো হয়েছে? ওরা বলতে এখানে সাম্রাজ্যবাদী সেই শ্বেতাঙ্গদের কথা বলা হয়েছে, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গরা যারা আফ্রিকাকে নগ্ন করেছিল, তাদের কথাই বলা হচ্ছে। তাদের লোহার হাতকড়ি নিয়ে আসার কারণ কি? এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল রাখবে। লোহার হাতকড়ি তারা কেন নিয়ে আসে? আমরা হাতকড়ি দেখি কেন নিয়ে আসে। হাতকড়ি কাউকে বন্দি করতে নিয়ে আসা হয়। এখানে আমরা দুটো অর্থে ব্যবহার করতে পারবো এই কথাটাকে। কি কি দুটো অর্থ? এক হচ্ছে, এখানে আফ্রিকাকে তারা কি করেছিল? পরাধীন করেছিল।
আফ্রিকাকে সেই সাম্রাজ্যবাদী শক্তি পরাধীন করেছিল, বন্দি করেছিল, এই অর্থে বলতে পারি। আবার একটা বলতে পারি যে সেই সময় দাস ব্যবসা ছিল, দাস ব্যবস্থা ছিল। তো আফ্রিকার মানুষজনকে বন্দি করে লোহার হাতকড়ি পরিয়ে তারা নিয়ে যেত, দাস হিসেবে বিক্রি করত। এই দুটো অর্থেই আমরা এখানে ব্যবহার করতে পারি লোহার হাতকড়িটাকে। পরের প্রশ্ন, সে আহ্লাদ খুঁজে পায় না, কার কথা বলা হয়েছে? সে আহ্লাদ অর্থাৎ গল্পটা ছাপানো হলে যে আনন্দটা হওয়ার কথা, সেই আনন্দটা সে খুঁজে পায় না, কার কথা বলা হয়েছে? তপনের কথা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু 5 মার্কসের প্রশ্ন। অবশ্যই তোমাকে কিন্তু যেভাবে আমি বলে এসেছি এর আগে যে কোথা থেকে নেওয়া হয়েছে প্রসঙ্গটা, এটা কিন্তু তোমাকে বলতেই হবে, কারণ এটা 5 মার্কসের প্রশ্ন। তাহলে তপনের কথা বলা হয়েছে, কেন তার আহ্লাদ হওয়ার কথা? কেন আহ্লাদ হওয়ার কথা? আহ্লাদ হওয়ার তার কারণই হচ্ছে যে তার গল্প সেদিন ছাপা হয়েছে। সে যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল যে তার গল্প কবে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হবে, কবে মাসি মেশো তার সেই পত্রিকা নিয়ে হাজির হবে, সেই দিনটা তার সেদিন উপস্থিত হয়েছিল। তাই সেদিন তার আহ্লাদিত হওয়ার কথা। আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? আমরা একটু আগেই পড়লাম যে তার একটু আগেই আলোচনা করছিলাম, এই তপনের মাথায় ঢোকে না বলতে গিয়ে, যে আহ্লাদ না খুঁজে পাওয়ার কারণ হচ্ছে তপন নিজে যে গল্প লিখেছিল সেই গল্প তপন দেখতে পাচ্ছে না। তার ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে সে যে গল্পটি লিখেছিল সেই গল্পটি সে সেখানে পড়তে পারছে না। সে দেখছে যে তার লেখা গল্প নেই, সেটা উধাও। মেসো তার নিজের পাকা হাতে সে কি করেছে, আগাগোড়া কারেকশনের নাম করে বদলে ফেলেছেন। তাই এই গল্পটি কি হয়েছে, তাই সে সেটা পড়তে বসে সে যে আহ্লাদটা হওয়ার কথা, যে আনন্দটা হওয়ার কথা, সেটা সে খুঁজে পায় না। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটি? অপেক্ষারত যে মেয়েটি, কথকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দরজার কাছে যে মেয়েটি, সেই মেয়েটির কথা এখানে বলা হচ্ছে। কার অপেক্ষায়? কথকের অপেক্ষায়, যিনি ছেড়ে দিয়ে যুদ্ধময় পরিস্থিতিতে চলে গেছেন তার অপেক্ষায়। মেয়েটি কিভাবে দিন কেটেছে তা লেখো। মেয়েটির দিন কিভাবে কেটেছে? মেয়েটার দিন, যখন কথক চলে যায় তারপর সেই রাস্তায় ঘাস জন্মায়, একটা কুকুর চলে যায়, গির্জার নান হেঁটে যায়। তো এইভাবে চলতে চলতে সময়টা অতিক্রম করেছে ঠিকই, কিন্তু সেই সময়গুলো মেয়েটার মাথার উপর যেন পাথরের মতো নেমে এসেছে। দেখতে দেখতে একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল, তার মাথার উপর যেন পাথরের মতো নেমে এসেছে সময়গুলো। তারপর যুদ্ধ এলো, যুদ্ধে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, শিশু বাড়িরা খুন হলো, সমস্ত সমতলে আগুন লেগে গেল, সব কিছু হলো, কিন্তু অবশেষে সেই মেয়েটা আজও অপেক্ষা করে আছে। এখানে সেই মেয়েটার দুঃখ বোঝানো হচ্ছে, সে কি কষ্টে, কি দুঃখে, কি যন্ত্রণায় দিন কাটিয়েছে। হ্যাঁ, আয়ারও বেঁধে বেঁধে, অথবা এখানে 4-2 যে অথবাটা রয়েছে দেখে নাও। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি নৈরাশ্য পীড়িত হলেও শেষে আশাবাদকেই অবলম্বন করেছেন। নৈরাশ্য পীড়িত হলেও আশাবাদকেই অবলম্বন করেছেন, আলোচনা করো। দেখো এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি দুবার আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি বলছেন। এখানে দুবারই তিনি দেখাচ্ছেন যে, একবার দেখাচ্ছেন যে আমাদের অবস্থাটা কি রকম। আমাদের ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান, পায়ের নিচে হিমানির বাঁধ। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব চারিদিকে ছড়ানো রয়েছে, এই রকম পরিস্থিতি আমাদের। তাই আমাদের কি করতে হবে? আমাদের নৈরাশ্য পীড়িত জীবন, আমাদের এই যে নৈরাশ্য পীড়িত, কবি নিরাশাগ্রস্ত, কবি হতাশায় ভুগছেন যে কি হচ্ছে আমাদের, কিন্তু তারপরেও তিনি কি বলছেন? আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রথম পেরাতে। দ্বিতীয় পেরাতে কি বলছেন? দ্বিতীয় পেরাতে তিনি আবার বলছেন যে আমরা 12 মাস ভিখারি, আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আছে যার চোখ মুখ ঢাকা। হুম, কিন্তু তারপরেও কবি বলছেন যে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ তিনি প্রথমে বলছেন যে আমাদের নৈরাশ্য পীড়িত অবস্থা, তারপর তিনি এক আশার বাণী শুনিয়েছেন। আশার বাণীটা হচ্ছে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ একজোট হয়ে দলবদ্ধভাবে থাকি, তাহলেই সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করতে পারবো। পরের প্রশ্ন, পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল? দেখো এই প্রশ্নটা তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে নিজের থেকে বড় করতে হবে, কারণ এটা খুব বেশি বড় করাটা একটু মুশকিল। কেন? তোমাকে বলতে হবে শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে দেখা যায় যে কলম হারিয়ে যেতে বসেছে, তাই তো? কিন্তু এই কলম একটা সময় কি করেছিল? একটা সময় সবার কাছে খুব দামি, খুব মূল্যবান ছিল। একটা সময়
ফাউন্টেন, একটা সময় কথকেরা বাঁশের কঞ্চির কলম ব্যবহার করতেন। তারপর কালি তৈরি করতেন তারা, লাউ পাতা দিয়ে ঘষে যে কালি তৈরির পদ্ধতি, সেটার কথা বলা যেতে পারে। তো এই সব কিছুর পরে একটা সময় লুইস এডসন ওয়াটারম্যান ফাউন্টেন পেন তৈরি করে ফেললেন। আর এই ফাউন্টেন পেন কি হলো? ফাউন্টেন পেন পুরোনো দিনের যে বাঁশের কঞ্চির কলম বলো বা দোয়াত কলম বলো, সব কিছুকে কি করতে লাগলো, সে পাল্টে দিল। ফাউন্টেন পেনে এলো কি, একটা ছোট্ট সরু লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তাই নিয়ে তাদের দ্বন্দ্ব। তো এইভাবে যে দীর্ঘ যে বিশাল কালি কলম কাগজ তৈরি করা এবং সেই কালিকে যে বালি দিয়ে শুকনো করা, ব্লটিং পেপার দিয়ে শুকনো করা, সেই সমস্ত প্রসেসটা, সেই সমস্ত পদ্ধতিটা কি হলো, দূর হয়ে গেল কিসের দ্বারা? এই ফাউন্টেন পেনের দ্বারা। এইভাবে ফাউন্টেন পেন কি করেছিল, এক বিরাট কলমের দুনিয়ায় এক বিশাল বিপ্লব ঘটিয়েছিল। পরের প্রশ্ন কি আছে, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? লিপি কুশলী অর্থাৎ ক্যালিগ্রাফিস্টদের কথা বলা হচ্ছে। তাদের গুণপনা এবং তার সৌজন্যে প্রাপ্ত খ্যাতি বা সম্মানের পরিচয় দাও। তাদের গুণপনা কি? কাদের গুণপনা এখানে? এই যে লিপি কুশলীদের গুণপনা বা প্রাপ্ত খ্যাতি ও সম্মানের। দেখো এই যে লিপি কুশলীরা, তারা যথেষ্ট সম্মান পেতেন। মুঘল দরবার থেকে শুরু করে সমস্ত রাজ দরবারগুলোতে তারা সম্মান পেতেন। তাদের ভরণ পোষণের ব্যবস্থা নিতেন রাজারা, তারা রাজ দরবারে থেকে লেখালেখি করতেন। আবার গৃহস্থরাও তাদেরকে ডেকে রামায়ণ মহাভারত কপি করাতেন। আর তার বিনিময়ে যদিও তারা অতি সামান্যই পেতেন, নগদ 7 টাকা, কিছু মিঠাই, কাপড়, এগুলো পেতেন, কিন্তু তবুও তাদের লেখা এতটাই সুন্দর যে যেন চোখ জুড়িয়ে যায়। কি বলা হয়েছে সমানি, তাদের লেখা সম্পর্কে কি বলা হয়েছে? সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, অর্থাৎ প্রত্যেকটি ছত্র সমান সুশৃঙ্খল পরিচ্ছন্ন। তো এইভাবে আমরা তাদের গুণপনার বা সম্মানের খ্যাতির পরিচয় পেয়ে থাকি। রবীন্দ্র সরোবরে, তারপর 6-এর দাগে দেখো কি বলা আছে, বলা আছে রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোনি উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বিবরণ দাও। দেখো এটা খেয়াল রাখতে হবে, মোট তোমাকে বলতে হবে যে তোমাদের এটা সম্ভবত 5 অধ্যায়তে রয়েছে কোনি উপন্যাসের, 5 বা 6 কিছু একটা রয়েছে, কাছাকাছি দেখবে প্রথম দিকে। দেখা যাচ্ছে এখানে কোনি উপন্যাসে 25 জন প্রতিযোগী এই ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কি করেছে না, এই রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখানে সেখানে 22 জনই ছেলে এবং 3 জন মেয়ে। এই 3 জন মেয়ের মধ্যে একজনকে আমরা পাচ্ছি হিয়া মিত্র এবং অন্যজনকে পাচ্ছি কোনি অর্থাৎ কনকচাপা পাল, এবং আরেকজন মেয়ে রয়েছে। মোট 3 জন মেয়ের মধ্যে কি হলো, সাঁতার শুরু হলো। সেখানে আবার সুহাসের মতো একজন বড় জুনিয়র রেকর্ড হোল্ড করা একটা সুইমারও সেখানে অংশগ্রহণ করেছিল। তো সেখানে রেফারি অফ দ্য কোর্স হিসেবে নিযুক্ত করা হয়েছিল ক্ষিতিশ সিংহকে। ক্ষিতিশ সিংহ আবার নিয়েছিল তাকে সঙ্গে ভেলোকে। তারা কি করছিল, তারা সাঁতারুদের সঙ্গে সঙ্গে সামনে নৌকায় করে যাচ্ছিল। এবারে দেখা যাচ্ছিল যে যেখানে সাঁতার স্টার্টিং, মানে বন্দুকের গুলির আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই জলে পড়লো এবং সুন্দরভাবে সবাই ছেলেগুলো এগিয়ে গেল, মেয়েরা আর কয়েকজন বাচ্চা ছেলে পেছনে রইল। আর এক প্রান্ত ক্ষিতিশরা ভেসে যাচ্ছে সঙ্গে, এক প্রান্ত দিয়ে একটা সবুজ রঙের ফিয়াট গাড়ি চলেছে, জানালা দিয়ে মুখ বাড়িয়ে রয়েছে একটি পুরুষ এবং একটি মহিলা। সেটা হচ্ছে সেই হিয়া মিত্র, যার নাম আমরা প্রথম দিকে পাই না, সেই মেয়েটি, তুষার ধবল যে দেহ, লাল কস্টিউম পরা, সেই মেয়েটির বাবা মা। তারা একদিকে, অন্যদিকে ভিড়ের পিছনে পিছনে একটা নীল শার্ট পরা যুবক ছুটে যাচ্ছে হাতে চপ্পল ধরে, সেটা হচ্ছে সেই কনির দাদা কমল। তো তারপর ক্ষিতিশ এবং ভেলোর মধ্যে এই বিষয় নিয়ে কথোপকথন চলছিল। সেই কথোপকথনগুলো তোমরা অল্প করে বলতে পারো। অবশেষে প্রথমে সেই সুহাসী প্রথমে কি করলো, ও সাঁতার সম্পন্ন করলো এবং পরবর্তীকালে দেখা গেল সেই হিয়া মিত্র নামে যে বালিগঞ্জ সুইমিং ক্লাব থেকে যে মেয়েটি এসেছিল, সেই মেয়েটি এক এক করে মেয়েদেরকে তো পেরোলোই, সঙ্গে বেশ কিছু ছেলেদেরকেও টপকে চলে গেল এবং অবশেষে সে প্রথম স্থান অধিকার করলো। কোনি সর্বশেষ সে সম্পন্ন করলো, কমপ্লিট করলো, কিন্তু সে সময়টা অনেক লাগিয়ে দিল। তো এই ছিল তোমার রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতার বর্ণনাটা। পরের প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি ছিল? আচ্ছা, প্রথমে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি ছিল বলে দিই একটু।
এটা তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, আমি শুধু পয়েন্ট আকারে একটু বলে দিচ্ছি। তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল বেলা ও মিয়া, তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল গোবিন্দ, সুহাস। হ্যাঁ, তারপর ক্ষিতিশ কি করতো, মেয়েদের চুল নিয়ে চুল কাটতে চাইতেন, খিটখিট করতেন, মেয়েদেরকে বারবেল নিয়ে এক্সারসাইজ করাতেন। হ্যাঁ, সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়েছিল, তার বাবাকে গিয়ে সে শাসিয়ে এসেছে। হ্যাঁ, তারপরে কাউকে সে কি করছে, আমেরিকার 12 বছরের মেয়েদের সঙ্গে তুলনা করে লজ্জা দিচ্ছে। তো এই সমস্ত অভিযোগগুলো ক্ষিতিশের বিরুদ্ধে পড়েছিল। ক্ষিতিশ জলে নামে না। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে এইগুলির উত্তরে ক্ষিতিশ সিংহের বক্তব্য কি ছিল তার সংক্ষেপে লেখো। এইগুলোর উত্তরে ক্ষিতিশ সিংহ কি বলেছিল? ক্ষিতিশ সিংহ বলেছিল যে হ্যাঁ আমি এগুলো করাই। কেন? কারণ ছেলেরা পড়াশোনা করবে না, জলে নামবে না, জলে নেমে ইয়ার্কি ফাজলামো করবে। হ্যাঁ, তো এইভাবে হয় না, তাই আমি কি করেছি, আমি তাদের শাসন করেছি। হুম, আর এদের দিয়ে আর হবে না, এদের মনে পচ ধরে গেছে, কারণ দীর্ঘদিন ধরে আমরা সেই যে রেকর্ড করেছি সেই রেকর্ড আজ দীর্ঘদিন ধরে হোল্ড করছি, তা আজও কি হচ্ছে না, কেউ ভাঙতে পারছে না। এই সমস্ত কথাগুলো সে বলেছিল। আর তাছাড়া আম, যদি তারপরেও যদি হয়, সে নিজেই কি করবে, ক্লাব ছেড়ে দেবে। আর যদি হরিচরণ বা কেউ অন্য দায়িত্ব নিতে চায় তাহলে সে ক্লাব ছেড়ে দেবে, এই কথাগুলো সে বলেছিল। আচ্ছা, তারপর আমাদের রয়েছে সাতের দাগের। সাতের দাগের আমাদের আমরা দেখতে পাচ্ছি ইটুবি একটা রয়েছে। কি ইটুবিটা রয়েছে দেখো, কম্পিউটার ইজ দ্য, আচ্ছা, বলা আছে কম্পিউটার ইজ দ্য নিউ মিরাকেল অফ সায়েন্স। তাহলে বিজ্ঞানের একটি অবিস্মরণীয় আবিষ্কার হচ্ছে কি, কম্পিউটার, তাই তো। ইট ক্যান মেক থাউজেন্ড অফ ক্যালকুলেশন ইন এ মোমেন্ট। এটা কি করতে পারে, হাজার হাজার কি করতে পারে, ক্যালকুলেশন, অর্থাৎ হিসেব নিকেশ করতে পারে মুহূর্তের মধ্যে। ঠিক আছে। ইট ক্যান স্টোর ইন ইটস মেমোরি মিলিয়নস অফ ফ্যাক্ট অ্যান্ড ফিগার। এ কি করতে পারে না, মিলিয়ন, এটা স্টোর করতে পারে, সংরক্ষণ করতে পারে অনেক তথ্য এবং সংখ্যা কি করতে পারে, সে সংরক্ষণ করতে পারে। ইট ক্যান অলসো রিকল দেম অ্যাট কেস। সে আবার সেটাকে কি করতে পারে, পুনরায় স্মরণও করতে পারে সেই ব্যাপারটাকে। ইট সেম দ্যাট কম্পিউটার ইজ গোয়িং টু ডোমিনেট দ্য ফিউচার সিভিলাইজেশন অফ ম্যান। এটা মানুষের ভবিষ্যৎ প্রজন্মের কি হয়ে উঠতে পারে না, এ কন্ট্রোল করতে পারে, ভবিষ্যৎ প্রজন্মকে এ এগিয়ে নিয়ে যেতে পারে বা কন্ট্রোল করতে পারে, যেটা আমরা বলতে পারি। ঠিক আছে, বা আধিপত্য, কন্ট্রোলটা না বলে তোমরা বলবে আধিপত্য বিস্তার করতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের যে 5 নম্বর স্কুলটা আমরা করলাম, 5 নম্বর স্কুলটির আলোচনা। যদি তোমরা সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এবং ভিডিওটাকে একটা লাইক দিও। আর আমরা সেই সঙ্গে তোমাদের যদি তোমাদের ভালো লাগে, আমি যেমন বলেছি এর আগের ভিডিওতেও, যদি ভালো লাগে অবশ্যই জানিও, কারণ আমরা এর পরের পেজগুলো তাহলে তাড়াতাড়ি, পরের স্কুলগুলো তাহলে তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগেই। ঠিক আছে, তো শেষ পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থেকো, জুড়ে থেকো।